নমস্কার। আপনারা জানেন যে গতকাল কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী বিচারপতির ডিভিশন বেঞ্চে আত্মদীপ একটা মামলা করেছিল, যেটা বিষয় ছিল মূলত দুটো আবেদন নিয়ে, প্রেয়ার নিয়ে। একটা হচ্ছে সিএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, তাতে যারা আবেদন করছেন সেই সিএর যে প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াগুলোকে টাইম বাউন্ড হতে হবে, প্রত্যেকটা স্টেপের যেন একটা সময়সীমা নির্দিষ্ট করা থাকে। এবং দ্বিতীয়ত, এই সিএ যেহেতু প্রসেস করতে দীর্ঘ সময় লাগছে, 11 মাস অবধি সময় লেগেছে এরকম তথ্য আমাদের কাছে আছে। গত ডিসেম্বর মাসে 2রা ডিসেম্বর আবেদন করেছেন, 27শে ডিসেম্বর বোধহয় ভেরিফিকেশন হয়েছে, এখনও অবধি নাগরিকত্বের কাগজ পাননি। তো এরকম দীর্ঘসূত্রিতা যেহেতু চলছে, তো সেই জন্য আমরা বলেছিলাম যে যেহেতু এসআইআর একটা নির্দিষ্ট টাইমলাইন মেনে হচ্ছে এবং আগামী 4 ডিসেম্বর বোধহয় এর প্রক্রিয়া শেষ হয়ে যাবে, মানে জনগণের যে পার্টটা সেটা শেষ হবে, তারপর অফিসিয়াল ইন্টারনাল পার্ট চলবে, তারপরে অবজেকশন দেওয়ার একটা সুযোগ থাকবে যদিও। তো সেই জন্য সিএতে আবেদন করা, কারণ সিএর উদ্দেশ্য যেহেতু ছিল প্রতিবেশী দেশে ধর্মীয় কারণে অত্যাচারিত সংখ্যালঘুদের এই দেশে আশ্রয় দেওয়া, ভারতবর্ষে আশ্রয় দেওয়া, নাগরিকত্বের সম্মান দেওয়া, সেই জন্যে আমরা সেটাকেও টাইম বাউন্ড করতে বলেছিলাম। এবং যেহেতু সেটা টাইম বাউন্ড হচ্ছে না, একটা হিউজ অ্যাপ্লিকেশনের পাইল জমা হয়ে গেছে, মোর দ্যান 50,000। তো সেই জন্যে আপাতত সেটাকে আমরা কনসিডার করতে বলেছিলাম এসআইআর প্রক্রিয়ার অন্তর্গত। তো গতকাল আইটেম নাম্বার 24 ছিল আমাদের কেসটা। তো দীর্ঘক্ষণ ধরে শুনানি চলে, রিসেসের আগের থেকে শুরু হয় এবং রিসেসের পরও শুনানি চলতে থাকে। এবং শুনানির পরে শুনানিতে আমাদের পক্ষ, সরকার পক্ষ, রাজ্য সরকার এবং ইলেকশন কমিশন, তাদের সবার বক্তব্যের পরে, তাদের বক্তব্য শোনার পরে কেন্দ্র সরকার কি বলে, কেন্দ্র সরকার বলে যে আপাতত তাদের কাছে যা ইনস্ট্রাকশন রয়েছে, মানে কেন্দ্র সরকার যিনি আইনজীবী ছিলেন, এএসজি ছিলেন, তার কাছে যা ইনস্ট্রাকশন রয়েছে সেই অনুযায়ী আমাদের পিটিশনে যে 8-10 জনের রেফারেন্স দেওয়া রয়েছে, তাদের আবেদনের শুনানি যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা 10 দিনের মধ্যে হয়, সেই ব্যবস্থা তিনি করতে পারবেন। এবং বাকিগুলো তিনি অদ্ভুতভাবে বলেন যে যদিও 90 দিনের একটা সীমা রয়েছে, কিন্তু সেটা পার্সিউ করতে পারা যাচ্ছে না বা অনুসরণ করতে পারা যাচ্ছে না, কারণ এখান থেকে নাকি রাজ্য নাকি ডকুমেন্ট পাঠাচ্ছে না। এবার প্রশ্ন হচ্ছে রাজ্যের এখানে ভূমিকা কী? রাজ্য বলতে যদি রাজ্য সরকারকে বা রাজ্য প্রশাসনকে বোঝায়, তার ভূমিকা কী? কিছুমাত্র নেই, পুরোটাই কেন্দ্রীয় এজেন্সি দ্বারা পরিচালিত হচ্ছে। আর রাজ্য বলতে যদি বোঝানো হয় যে এই রাজ্যের থেকে ডকুমেন্টস যাচ্ছে না উপরের স্তরে, সেক্ষেত্রে দায় তো কেন্দ্রীয় সরকারের। ডাউন দ্য লাইন তার কোনো এজেন্সি যদি দীর্ঘসূত্রিতা করে থাকে, ইচ্ছা করে আবেদনপত্র ফেলে রাখে, তাহলে তার দায় কার? সেই জন্যে কেন্দ্র সরকার এটার থেকে দায় ঝেড়ে ফেলতে পারে না। কিন্তু তারা বললেন এই বক্তব্য, তার বক্তব্যের সঙ্গে যদিও আমরা সহমত হইনি, 10 জন নিয়ে আমাদের ডিলিংস নয়। কিন্তু প্রধান বিচারপতি যখন রায় দিলেন, তিনি মামলাটাকে আমাদেরকে অপশন দিলেন যে আপনারা কী চান, আপনাদের পিআইএলটাকে আই এম নট ইনক্লাইন টু গো ইন টু দ্যাট। এবং তারপর তিনি ওটাকে ডিসমিস করলেন। ডিসমিস করার অর্ডারে তিনি কি বলেছেন, ডিসমিস করার কারণ কি? কারণ তিনি বলেছেন, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি, স্ক্রিনে দেখতে পারবেন। তিনি বলেছেন, তেরো নম্বর তার যে আদেশ আপলোড হয়েছে সার্ভারে, আপনারা দেখতে পারবেন সেটা, সেখানে পয়েন্ট নাম্বার 14তে তিনি কি বলছেন, এ মাইক্রোস্কোপিক রিডিং of the proviso to the definition of illegal migrant makes it clear that such persons who entered India must satisfy twin conditions, which 1. They entered India on or before 31st day of December 2015.
তার মানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির মতে এই সেকশন ইয়েতে 6B-তে কনসিডার হওয়ার জন্যে বা প্রোটেক্টেড হওয়ার জন্য, যেখানে বলা হয়েছে যে ডেটে সিএতে আবেদন করা হবে সেই ডেটে আবেদনকারী যে রাইটস অ্যান্ড প্রিভিলেজ সেটাকে সুরক্ষিত রাখা হবে, এটা সিএ 6B বলেছে। প্রধান বিচারপতির বক্তব্য, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বক্তব্য হচ্ছে সেই 6B-তে যদি 6B-তে কোয়ালিফাই করতে হয় তাহলে দুটো শর্ত মানতে হবে। কি শর্ত? এক, তাকে 31 ডিসেম্বর 2014 আগে ভারতে আসতে হবে। ভেরি গুড, আসতেই হবে, কারণ কাট অফ ডেট হচ্ছে 31 ডিসেম্বর 2014। যদিও এখানে একটা বিতর্কের অবকাশ রয়েছে যে সিএ চালু করার পরে যে আবেদন করার, কোনো শরণার্থীর আবেদন করার যে সময়সীমা 7 বছর রাখা হয়েছে দেশে থাকতে হবে, তাহলে আজকের ডেট থেকে যদি 7 বছর পিছিয়ে যায় তাহলে টেকনিক্যালি কিন্তু 2018-তে যিনি এসছেন তিনিও সিএ মেনেই আবেদন করার যোগ্য আজকের দিনে, যদি আদার কন্ডিশন স্যাটিসফাই করেন, মানে ওই প্রিসিডিং 1 বছর একটানা থাকেন বা আদার কন্ডিশন যেগুলো আছে সেগুলো যদি স্যাটিসফাই করেন, তাহলে 2014 31 ডিসেম্বরই খালি সিএতে নাগরিকত্ব পাওয়ার উপায় নয়। কারণ 2014-19 যে সিএতে সংশোধনী আনা হয়েছিল তাতে বসবাসকালের সময়সীমাটাকেও সংক্ষিপ্ত করা হয়েছিল, 11 থেকে নামিয়ে নিয়ে আসা হয়েছিল 7 বছরে। সেক্ষেত্রে আজ থেকে 7 বছর আগে, মানে 2018 সালের 11ই নভেম্বর যদি কোনো ব্যক্তি ভারতবর্ষে এসে থাকেন এবং তিনি যদি আদার ক্রাইটেরিয়া ফুলফিল করেন তাহলে তিনিও সেটায় এলিজিবল। তো তবু আমি তর্কের খাতিরে মেনে নিচ্ছি, যেহেতু সিএ নিয়ে একটা কমন ধারণা হয়েছে একমাত্র 2014 মানে 15-র আগে আসলেই তারা এলিজিবল, তার থেকে এটা তিনি বলেছেন। এবার সেকেন্ড কন্ডিশন তিনি কি বলছেন? হু হ্যাজ বিন এক্সেম্পটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বাই or under clause C of subsection 2 of section 3 of the Passport Entry into India Act 1920 or any rule or law holding the field। মানে প্রথমত তাকে 2014 সালের আগে আসতে হবে, দ্বিতীয়ত তাকে এই clause C of subsection 2 of section C of the Passport Entry into India Act 1922 কে এই অ্যাক্টে তাকে এক্সেম্পটেড থাকতে হবে। এটা হচ্ছে বিচারপতির অবজারভেশন। তারপর কি যোগ করছেন পয়েন্ট নম্বর 15-তে? অন এ স্পেসিফিক কোয়ারি ফ্রম দ্য বেঞ্চ নো প্লিডিং অর প্রুফ কুড বি শোন টু আস দ্যাট অ্যাবাভ সেকেন্ড কন্ডিশন হ্যাজ বিন স্যাটিসফাইড বাই দিস অ্যাপ্লিক্যান্টস। অ্যাপ্লিক্যান্টস কোথায় ছিল? এটা তো পিআইএল ছিল, তো একজন অ্যাপ্লিক্যান্ট মাত্র। কিন্তু এই কথাটা উনি কেন ব্যবহার করেছেন সেটা বোঝার জন্য আমরা পরবর্তী ক্ষেত্রে প্যারাগ্রাফটা আমাদের পড়তে হবে, তখন ওনার মাইন্ডসেটটা বোধহয় আমাদের পক্ষে বোঝা একটু সহজ হবে। আরেকবার পড়ছি। অন এ স্পেসিফিক কোয়ারি ফ্রম দ্য বেঞ্চ নো প্লিডিং অর প্রুফ could be shown to us that above second condition has been satisfied by these applicants. In absence thereof, second proviso of section 6B cannot be placed into service। এবং সেই কারণে তিনি এটাকে 6B-তে এই সিএ অ্যাপ্লিক্যান্টদেরকে গণ্য করতে পারছেন না। এবার খুব ইন্টারেস্টিং জায়গা একটা আসছে। তারপর 16 নম্বরে তিনি কি বলছেন? Needless to emphasize that cases regarding Citizenship Act are based on the peculiar factual backdrop of each case. The date and mode of entry to India may vary from case to case. Similarly, where there exists an exception under any law, the date and nature of exception may also vary from person to person. Thus, these aspects cannot be looked into in a public interest litigation. The individual person, if aggrieved, may file appropriate proceedings। মানে তার মতে
যেহেতু কেউ গরুর গাড়িতে এসছেন, কেউ ঘোড়ার গাড়িতে এসছেন, কেউ দৌড়ে এসছেন, তাদের মোড অফ ট্রান্সপোর্ট আলাদা, কেউ বরিশাল থেকে এসছেন, কেউ যশোর থেকে এসছেন, কেউ খুলনা থেকে এসছেন, তাদের আসার জায়গা আলাদা, এবং তার সঙ্গে এক্সামশন আন্ডার এনি ল, ডেট অফ নেচার, এবং আলাদা আলাদা ডেটে তারা এসছেন, সেই জন্যে প্রত্যেকের জন্য নাকি আলাদা আলাদাভাবে কেস তৈরি হবে। তাই দিনের শেষে তার পরিচয় তো হচ্ছে ইমিগ্র্যান্ট। সিএর কাছে সে গরুর গাড়িতে এসছে না ঘোড়ার গাড়িতে এসছে সেটা তো বিষয় নয়, সে দৌড়ে এসছে না হেঁটে এসছে, তার বাড়ি আগুন লাগানো হয়েছে না তার বাড়ির মহিলাকে ধর্ষণ করা হয়েছে, এগুলো কবে থেকে মাপকাঠি হয়ে গেল সিএতে। ধর্মীয় কারণে অত্যাচারিত সংখ্যালঘু এদেশে যদি আসে তাহলেই সে সিএতে পরিগণিত হওয়ার যোগ্যই সহজ বিষয়, এটা বিচারপতি বুঝলেন না। তিনি বলে দিলেন একটা পিআইএল এটা কভার করা যায়। পিআইএল আমরা কেন করি? যেখানে কোনো ব্যক্তিগত স্বার্থ থাকে না কিন্তু একটা কমিউনিটির বা একটা লার্জার সেকশন অফ দ্য সোসাইটির ইন্টারেস্ট জড়িয়ে থাকে, সেখানেই পিআইএল করা হয়। তো এখানে সেটাই জড়িয়ে রয়েছে যে সিএ অথরিটির দীর্ঘসূত্রিতা, এবং সেই কারণে আবেদনকারীরা যাতে বঞ্চিত না হয় এসআইআর থেকে, তাই জন্যই আবেদন ছিল। কিন্তু বিচারপতি কি সিদ্ধান্ত নিলেন, যেহেতু এক একজন এক এক ডেটে এক একভাবে এক এক জায়গা থেকে এসছেন, তাই তাদের প্রত্যেকের কেস আলাদা। তাহলে তো সিএর বেসিক রুলটাকেই ডিনাই করতে হয় যে ধর্মীয় কারণে এই দেশে অত্যাচারের কারণে এই দেশে আশ্রয় নেওয়া 6টা কমিউনিটি, এই বেসিক রুলটাই তো তাহলে উড়ে গেল বিচার থেকে। তাদের তো একটাই পরিচয় সিএতে, প্রতিবেশী দেশে তাদের ধর্মিক পরিচয়ের কারণে সেই দেশের সংখ্যাগুরু দ্বারা অত্যাচারিত সেই দেশের সংখ্যালঘুরা ভারতবর্ষে সিএর দ্বারা নাগরিকত্ব পাবে। এখানে পৃথক পৃথক মামলা করার প্রশ্ন আসছে কেন? এবার দেখা যাক ভারত সরকার এটাকে কীভাবে ট্রিট করেছে। ভারত সরকার 1 সেপ্টেম্বর 2025 পরিষ্কার করে বলে দিয়েছেন যে এক্সেম্পটেড ক্যাটাগরি কী হবে তার সংজ্ঞা নির্ধারণ করে দিয়েছেন। কি বলেছেন? গেজেট অফ ইন্ডিয়া যেটা পাবলিশ করেছে তার থেকে আমি ইন টোটো পড়ছি, ফলো করুন। কারা এক্সেম্পটেড? এই ক্যাটাগরি থেকে যারা ফরেনার্স হওয়া সত্ত্বেও বা পাসপোর্ট অ্যাক্ট ভায়োলেট করা সত্ত্বেও যাদেরকে এগেনস্টে কোনো রকম আইনমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কি বলছে? এ পারসন belonging to a minority community in Afghanistan, Bangladesh and Pakistan, namely Hindu, Sikh, Buddhist, Jain, Persian, Christian, who were compelled to seek shelter in India due to religious persecution or fear of religious persecution and entered into India on or before 31st December 2024. দৌড়ে এসছে না ঘোড়ায় এসছে না হেঁটে এসছে না আগুনে পোড়ার ভয়ে এসছে না ধর্ষণের ভয়ে এসছে, এই প্রশ্ন কিন্তু সেখানে ওঠেনি। আবার কি বলা হয়েছে? কন্ডিশন কি? 1. Without valid documents including passport or other travel documents, or 2. With valid documents including passport or other travel documents and the validity of such documents have expired. মানে তিনি বৈধভাবেই আসুন বা অবৈধভাবে আসুন, বৈধভাবে আসার পরেও যদি তার বৈধতার মেয়াদ শেষ হয়ে যায় তাহলেও তাকে এই দেশে প্রোটেকশন দেওয়া হবে ইমিগ্রেন্ট হিসাবেই, তাকে ইলিগাল ইমিগ্রেন্ট হিসেবে গণ্য করা হবে না। ঠিক একইভাবে দেখুন পরের প্যারাগ্রাফে শ্রীলঙ্কার থেকে যে তামিলরা ভারতে আশ্রয় নিয়েছে তাদের উল্লেখ করা হয়েছে। তো ভারত সরকার তাদেরকে অলরেডি প্রোটেকশন দিয়েছে সিএতে এবং গেজেট অফ ইন্ডিয়াতে, কিন্তু বিচারপতি মনে করেছেন তাকে যথেষ্ট পরিমাণ প্রোটেকশন দেওয়া নেই, তারা এক্সেম্পটেড নয়। কি বলেছেন তিনি? হু হ্যাজ বিন এক্সেম্পটেড বাই দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট by or under clause C subsection 2 of section C of Passport Entry Act 1920 or any rule or law holding the field. আর কিভাবে বলা যায়? তো ভারত সরকার তো প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে বা পোস্টকার্ড লিখে লিখে প্রত্যেকের বাড়িতেই চিঠি পাঠাবে না। সরকারি নিয়ম হচ্ছে যখন পলিসিগত কোনো বা নীতিগত কোনো সিদ্ধান্ত হয় সেটা রিফ্লেকশন হয় গেজেটে। ভারতীয় রাজপত্র যেটা প্রকাশিত হয় তার মধ্যেই সেটা নীতি প্রতিফলিত হয়। সেখানে প্রকাশিত হয়েছে যে তারা এক্সেম্পটেড, তাদের এগেন্স্টে কোনো রকম পিউনিটিভ অ্যাকশন নেওয়া হবে না। তারপরেও গতকাল বিচারপতি অদ্ভুত গ্রাউন্ডে যে তারা এই 6B-তে কনসিডার্ড হবেন না, যেহেতু তারা দুটো
ক্রাইটেরিয়া ফুলফিল করছেন না, প্রথমটা করছেন, দ্বিতীয়টা করছেন না, এবং এটা পিআইএল এর দ্বারাও ডিটারমাইন হবে না, কারণ এক একজন এক এক জায়গা থেকে এক একভাবে এক এক তারিখে এসেছেন। এটা অদ্ভুত সিচুয়েশন। তো আমরা মনে করি, আত্মদীপ মনে করে যে এটা ফিট কেস সুপ্রিম কোর্টে যাওয়ার জন্যে, এবং আমরা সুপ্রিম কোর্টে যাব। আমরা আমাদের লিগাল টিমের সঙ্গে আলোচনা করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়ে আপনাদেরকে জানাবো। অনেক ধন্যবাদ।